আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসী-বাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মেহুন বিনতে ফেরদৌস। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। 6 জানুয়ারি ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে শঙ্কা আর উদ্বেগ। ওয়াশিংটনে সহিংসতার প্রস্তুতি নিচ্ছে সমর্থকরা। ফল উল্টে দেওয়ার ছক কষছেন ট্রাম্প। বছরে একক ব্যক্তি হিসেবে সর্বোচ্চ টুইটকারীর বিরল রেকর্ড গড়লেন প্রেসিডেন্ট ট্রাম্প। ঘনিষ্ঠজনদের কাছে পেলেন টুইট ট্রাম্প খেতাব। সুলাইমানি হত্যার বর্ষপূর্তিতে মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনা। জাতিসংঘে ইরানের চিঠি, হরমুজ প্রণালীতে আমেরিকান পারমাণবিক সাবমেরিন। এবং আমিরাতের হোটেলে তোয়ালে, বাথরুমের স্যান্ডেল থেকে দেয়ালের পেইন্টিংও চুরি করছে ইসরায়েলি পর্যটকরা, বিপাকে কর্তৃপক্ষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বছর শেষ হয়ে গেল, কিন্তু শেষ হলো না নির্বাচন নিয়ে নাটকীয়তা। সব ঠিকঠাক, 20 জানুয়ারি শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সেখানেও একটি ছোট্ট কিন্তু ঝুলিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ আগামী 6 জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে কিছু একটা করে স্বীকৃত ফল উল্টে দেওয়ার পায়তারা করছেন তিনি। এদিন ওয়াশিংটনে সহিংসতারও আশঙ্কা করছেন অনেকেই। বিস্তারিত রিপোর্টে। 3রা নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত হলেও নজিরবিহীনভাবে এখনও ফল মানেননি ডোনাল্ড ট্রাম্প। পরাজয় স্বীকার করা তো দূরের কথা, ফল উল্টে দিয়ে কিভাবে আরও 4 বছর ক্ষমতায় থাকা যায় তার সব বাঁকা পথে হাঁটছেন তিনি। যদিও এখন পর্যন্ত তার সব চেষ্টায় ব্যর্থ হয়েছে, বাকি রয়েছে শুধু একটি চেষ্টা। তার চোখ এখন 6 জানুয়ারির দিকে। এই একটি তারিখকে ঘিরেই তিনি এখন যাবতীয় ছক কষছেন। আগামী 6 জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে ইলেকটোরাল ভোট প্রত্যয়ন হওয়ার কথা, যেখানে জো বাইডেন পেয়েছেন 306টি এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছে 232টি ভোট। কিন্তু এই অধিবেশনে কংগ্রেসের উভয় কক্ষ থেকে একজন করে যদি এই ভোটের বিরুদ্ধে আপত্তি জানান, তবে এ নিয়ে কংগ্রেসে বিতর্ক অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে নিয়ম হলো কয়জন আপত্তি জানাবেন, প্রতিটি আপত্তির জন্যই একটি করে বিতর্ক অনুষ্ঠিত হবে, আর তাতে ঝুলে যাবে ফল প্রত্যয়ন। লম্বা ছুটি কাটাতে ফ্লোরিডায় গিয়ে হঠাৎ করেই ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার ঘটনায় বছরের শুরুর সপ্তাহটি যুক্তরাষ্ট্রের জন্য অস্থির হয়ে ওঠার আলামত স্পষ্ট হয়ে উঠেছে। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এগিয়ে এসেছেন শতাধিক আইন প্রণেতা। কংগ্রেসের যৌথ অধিবেশনের সময় ট্রাম্পের কঠোর সমর্থকেরা ওয়াশিংটন ডিসিতে ব্যাপক সমাবেশের ডাক দিয়েছেন। ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন এই সমাবেশ শান্তিপূর্ণ হবে না। অন্যান্য উগ্র সংগঠনও ওই সমাবেশে বিশৃঙ্খলার সৃষ্টির প্রস্তুতি নিয়ে যোগ দিচ্ছে। ট্রাম্প সমর্থকদের বার্তায় বলা হচ্ছে সবাই যেন ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন। এমন বার্তাকে বেশ ইঙ্গিতপূর্ণ হিসেবেই দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ। পুলিশ বলছে শান্তিপূর্ণ সমাবেশ করার সব ধরনের সুযোগ দেওয়া হবে, তবে কোনো ধরনের সহিংসতাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। ট্রাম্প ফ্লোরিডায় অবকাশ যাপনের জন্য গিয়েছিলেন এক ধরনের হতাশা থেকে। বৈঠক করেছেন কুটচালে অভিজ্ঞ আইনজীবী থেকে গণতন্ত্রকে পরোয়া না করা বেশ কয়েকজন আইন প্রণেতাদের সঙ্গে। গলফ খেলার ফাঁকে ফাঁকে তারা কষেছেন ফল উল্টে ক্ষমতা দখলের ছক। অবশ্য ইলেকটোরাল কলেজের প্রত্যয়নের পর নির্বাচনের ফলাফল পাল্টে যাওয়ার চিন্তা ট্রাম্প ও তার সমর্থক গোষ্ঠী ছাড়া আর কেউ করতে পারছে না। ফল পাল্টাক আর না পাল্টাক, প্রেসিডেন্ট ট্রাম্প যে 6 জানুয়ারি বড় একটি ঝামেলা পাকাবেন তা নিশ্চিত, আর যেটি হবে যুক্তরাষ্ট্রের সুবর্ণ গণতান্ত্রিক ইতিহাসের একটি কালো অধ্যায়। CM শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। আবারও বড় ধরনের ধাক্কা খেলেন
বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি একটি প্রতিরক্ষা ব্যয় বিলে ভেটো দিয়েছিলেন, কিন্তু তার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে সিনেটে প্রতিরক্ষা বিলটি পাশ হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সঙ্গে এমন ঘটনা এই প্রথম ঘটল, যখন তার দলের রিপাবলিকান সদস্যরাও তার মতামতকে অগ্রাহ্য করল। এর আগে আরও 8 বার বেশ কয়েকটি বিলে ভেটো দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রত্যেকবারই তার সিদ্ধান্তই মেনে নেওয়া হয়েছে। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে, সেই হিসেবে যে কোনো বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তই মেনে নেওয়ার কথা। এতদিন পর্যন্ত অন্তত তাই হয়ে এসেছে, কিন্তু এবার পুরোপুরি তার ব্যতিক্রম ঘটল। নিউ ইয়ারের দিনে সিনেটে বিরল এক অধিবেশনের পর ভোটাভুটিতে 81-13 ভোটে $74,000 কোটি প্রতিরক্ষা ব্যয় বিলটি পাশ হয়েছে। বিরল ও নজিরবিহীন সব কৃতিত্বে অনন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের রেকর্ড নিজে ভাঙতেও তার জুড়ি নেই। এবার তিনি টুইট করার ক্ষেত্রে নিজের রেকর্ড ভেঙেছেন। 2020 সালে তিনি যতগুলো টুইট করেছেন তার আগের বছরে প্রায় দ্বিগুণ। সারা বিশ্বে সর্বোচ্চ টুইট করার একক রেকর্ডও ট্রাম্পের। তাই তো ঘনিষ্ঠজনরা তাকে আদর করে ডাকেন টুইটার ট্রাম্প। বিস্তারিত দেখুন রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে টুইটারে দারুণ অ্যাক্টিভ বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাত সকাল কিংবা মধ্যরাত টুইটারে দাপিয়ে বেড়ান তিনি। একটু পর পর নিজে কোনো পোস্ট লেখা বা অন্যের পোস্ট শেয়ার করেন। বলতে গেলে দিনের বেশিরভাগ সময়টা টুইটার বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটান এই টেকনোলজি ফ্রেন্ডলি প্রেসিডেন্ট। এবার টুইটের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিজের সব রেকর্ড ভেঙে ফেললেন। তিনি 2020 সালে 12,234 বার টুইট করেন। আগের বছর এ সংখ্যা ছিল 7,783। সারা বিশ্বে ব্যক্তিগত টুইটে ওই বছর সর্বোচ্চ রেকর্ড ছিল তার। এবারের রেকর্ডটিও ট্রাম্পেরই। এজন্যে তাকে টুইটার ট্রাম্প হিসেবে অভিহিত করছেন কেউ কেউ। গত বছর ট্রাম্পের টুইট শুরু হয় 1 জানুয়ারি স্থানীয় সময় সকাল 8টা 32 মিনিটে বাগদাদ দূতাবাস থেকে ইরান সমর্থিত মিলিশিয়াকে সরিয়ে নিতে ফক্স টিভির একটি নিউজ উদ্ধৃত করে। ট্রাম্পকে অপসারণের ট্রায়াল দিয়ে বছরটি শুরু হয়েছিল। তবে সেই ট্রায়ালে তাকে শাস্তি দেওয়া অর্থাৎ হোয়াইট হাউস থেকে অপসারণ করা সম্ভব হয়নি রিপাবলিকানদের কারণে। এসব নিয়ে একটু পরপরই কিছু না কিছু লিখেছেন ব্যস্ত প্রেসিডেন্ট। একইভাবে সাধারণ নির্বাচনে গণরায়ে পরাজিত হয়েও তিনি তা মেনে নিতে চাচ্ছেন না। তার বছরের শেষ টুইটটি ছিল স্টক মার্কেটে তেজি ভাব আসা এবং এর ফলে পেনশন নিয়ে আমেরিকানদের মধ্যে সৃষ্ট শঙ্কার অবসান ঘটবে বলে মন্তব্যে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি তেজি ভাব দেখা দেয় স্টক মার্কেটে, এমন অভিমত পোষণ করে বছরের শেষ টুইট করেন তিনি। এ টুইট করেন গত 31 ডিসেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 10টা 44 মিনিটে। ট্রাম্পের টুইটার আর্কাইভের তথ্য অনুযায়ী গত বছর তিনি টুইট ও রিটুইট করেছেন 12,234 বার, যা আগের বছরের চেয়ে অনেক বেশি। এর আগের বছর তথা 2019 সালে তিনি টুইট করেন 7,783 বার। 2018 সালে করেছিলেন 3,556 বার। 2017 সালে 2,593 এবং 2016 সালে করেছিলেন 4,222 বার। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। নিচ্ছি ছোট্ট একটু বিরতি, ফিরে এসে থাকছে। সুলাইমানি হত্যার বর্ষপূর্তিতে মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনা। জাতিসংঘে ইরানের চিঠি, হরমুজ প্রণালীতে আমেরিকান পারমাণবিক সাবমেরিন। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রীর যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে। তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন।
ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th Avenue, Jackson Heights, New York 11372. Phone 718-685-2855. আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে শৈত্যপ্রবাহ দিয়েই শুরু হয়েছে নতুন বছর। বিশেষ করে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে এই কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, রংপুর বিভাগ সহ নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষকে। অসহায়, হতদরিদ্র, শীতার্ত এসব দুস্থ মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালো নিউ ইয়র্ক ভিত্তিক মানবিক প্রতিষ্ঠান শাহ ফাউন্ডেশন। বছরের প্রথম দিনেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাংলাদেশের লালমনিরহাট জেলার গড্ডিমারি ইউনিয়নের হাজার দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। বাংলাদেশের উত্তরাঞ্চলে দফায় দফায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে কাবু এসব এলাকার নিম্ন আয়ের মানুষরা। 2021 সালের প্রথম দিনে আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান শাহ ফাউন্ডেশন লালমনিরহাটের গড্ডিমারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কম্বল বিতরণের আয়োজন করে। উষ্ণতা বিতরণের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন পরপর 4 মেয়াদে লালমনিরহাট 1 আসনে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সমাজকর্মী ও বিদ্যুৎ শাহী মাহমুদুল হাসান সোহাগ। সভাপতি ছিলেন গড্ডিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক শ্যামল। শাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী বলেন, এই শীতে মানুষ অমানবিক কষ্ট করবেন তা মেনে নেওয়া যায় না। আমরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে চেষ্টা করেছি তাদের পরিবারের সদস্য হিসেবে পাশে দাঁড়াতে। শাহ জে চৌধুরী আরও জানান, শাহ ফাউন্ডেশন দারিদ্র্যপীড়িত মানুষের সহযোগিতায় কাজ করতেই গড়ে উঠেছে এবং শুরু থেকেই সাধ্য ও নিষ্ঠার সাথে সে কাজ করেও আসছে। আগামীতেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সহযোগিতামূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে আমেরিকান সেনাদের উপর আক্রমণ চালানোর জন্য চীন জঙ্গি সদস্য ভাড়া ও জঙ্গি সংগঠনকে অর্থ সাহায্য করতে চেয়েছিল। সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছে কয়েকটি সংবাদ মাধ্যম। তাদের দাবি, এই বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গত 17 ডিসেম্বর জানিয়েছে পেন্টাগন। তবে ট্রাম্পের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা তা স্পষ্ট নয় চীন কাদের টাকা দিতে চেয়েছিল। করোনার সময় থেকে চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। এই মুহূর্তে আফগানিস্তানে প্রায় 2000 আমেরিকান সেনা আছে, ন্যাটোর বাহিনীর সঙ্গে যারা কাজ করছে। নভেম্বরে ট্রাম্প জানিয়েছিলেন 15 জানুয়ারির মধ্যে সেই সেনা দেশে ফিরিয়ে নেওয়া হবে। এর মধ্যেই চীনের নজর গেছে সেসব সেনার দিকে। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানির হত্যাকাণ্ডের 1 বছর পূর্তিকে সামনে রেখে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। বুধবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুটি B-52 বোমারু বিমান যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্যে চক্কর দিয়ে এসেছে। বসে নেই ইরানও। সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বসে আছে দেশটি। আরও দেখুন রিপোর্টে।
জেনারেল কাসেম সোলাইমানির হত্যার বর্ষপূর্তির দিনটি সামনে রেখে আগ্রাসী হয়ে উঠেছে ইরান। ইরানের যে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা রুখে দিতে সামরিক চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে পরমাণু বোমা বহনে সক্ষম দুটি ভয়ঙ্কর B-52 যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের আকাশে চক্কর দিয়ে ইরানকে চাপ দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইরানও ক্ষেপণাস্ত্র মোতায়েন সহ সাগরে ও স্থলে তার শক্তি বাড়িয়ে বসে আছে। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল হিসেবে উল্লেখ করেছে ইরান। এই তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের কাছে ওই চিঠি হস্তান্তর করেন। আমেরিকান সামরিক বাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগর এবং ওমান সাগরে যে তৎপরতা চালিয়েছে, চিঠিতে তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে উন্নতমানের এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর পাশাপাশি আমেরিকা দীর্ঘপাল্লার B-52 বোমারু বিমান পাঠিয়ে নানামুখী উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে। এই ধরনের কর্মকাণ্ড যদি এখনই নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে সেটি ঝুঁকিপূর্ণ পর্যায়ে চলে যাবে এবং আঞ্চলিক মারাত্মক উত্তেজনা সৃষ্টি হবে, যার পরিণতি ও দায়দায়িত্ব সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেয়া চিঠিতে জোর দিয়ে বলা হয়েছে, ইরান তার জনগণ নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো ধরনের ঝুঁকি অথবা শক্তি ব্যবহারের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দিতে ইরান দৃঢ় প্রতিজ্ঞ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, জেনারেল সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র যে ভুল করেছে তার পরিণতির ভয়ে ওয়াশিংটন গত কয়েকদিনে পারস্য উপসাগরে সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার যে কোনো উস্কানিমূলক তৎপরতার জবাব দিতে পূর্ণ প্রস্তুত রয়েছে। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটির কাছে গাড়িবোমা বিস্ফোরণ হয়েছে। শুক্রবার এই ঘটনায় আহত হয়েছে অনেকেই। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটরিং গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, রাকা প্রদেশের তাল সমান অঞ্চলে মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি। ওই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, দুই ব্যক্তি বিস্ফোরক বোঝাই একটি পিকআপ রুশ সামরিক ঘাঁটির কাছে পার্ক করে পালিয়ে যায়। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত রাশিয়ার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সিরিয়ায় আল কায়দার প্রতিনিধি অঘোষিত শাখা হুররাস আল দিন এই হামলার জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। আমিরাতের হোটেলে তোয়ালে, বাথরুমের স্যান্ডেল থেকে দেয়ালের পেইন্টিংও চুরি করছে ইসরায়েলি পর্যটকরা, বিপাকে কর্তৃপক্ষ। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। 2021 সালের শুরুতেই বিরল চতুষ্কোণ উল্কাবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা জানিয়েছে, খুব শিগগিরই পৃথিবীর আকাশে এই বিরল উল্কাবৃষ্টি দেখা যাবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, সাধারণত ধূমকেতুর কণা ও গ্রহাণুর ভাঙা অংশ এই ধরনের উল্কায় পরিণত হয়। যখন পৃথিবীর বায়ুমণ্ডলে সেটা প্রবেশ করে
তখনই আগুন ধরে যায় আর আকাশে উজ্জ্বল কণার মতো প্রতিফলিত হয়। আকাশে অনেকক্ষণ ধরে তা জ্বলতে দেখা যায়। যখন প্রথম বিজ্ঞানীরা উল্কাবৃষ্টি দেখেছিলেন তারা এর নাম দিয়েছিলেন চতুষ্কোণ উল্কাবৃষ্টি। বিজ্ঞানীদের দাবি পৃথিবীর উত্তর গোলার্ধের আকাশে এই উল্কাবৃষ্টি দেখা যাবে। উত্তর গোলার্ধের মধ্যে বাংলাদেশও রয়েছে, অর্থাৎ ভাগ্য ভালো থাকলে বাংলাদেশ, ভারত সহ ভারতীয় উপমহাদেশের আকাশেও এই উল্কাবৃষ্টি দেখা যাবে। নাসা জানিয়েছে 200টি উল্কাবৃষ্টি ভোর রাতের আকাশে দেখা যাবে 2 থেকে 3রা জানুয়ারি। সে সময় 30 মিনিট অন্ধকারে চোখ রাখলেই এই বিরল উল্কাবর্ষণ দেখা যাবে। আত্মমানবতার সেবায় প্রতিষ্ঠিত নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান শাহ ফাউন্ডেশন ভারতের আসাম রাজ্যে শীতার্ত দুস্থদের মাঝে কম্বল, শীতবস্ত্র ও পোশাক বিতরণ করেছে। 2021 সালের প্রথম দিনেই আসাম রাজ্যের পাথরকান্দি অঞ্চলের কানাইবাজার এলাকায় সহযোগিতা নিয়ে হাজির হয় শাহ ফাউন্ডেশন। সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে শতাধিক আর্ত ও দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আরও দেখুন রিপোর্টে। দারিদ্র্যপীড়িত মানুষের সহযোগিতায় কাজ করতেই গড়ে উঠেছে শাহ ফাউন্ডেশন। শুরু থেকেই সাধ্য ও নিষ্ঠার সঙ্গে সে কাজও করে আসছে। মানবিক ও চলমান এসব কর্মসূচির আওতায় নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান শাহ ফাউন্ডেশন ভারতের আসাম রাজ্যে আর্ত ও দুস্থদের মাঝে কম্বল, শীতবস্ত্র ও পোশাক বিতরণ করেছে। শাহ ফাউন্ডেশন কি তরফ সে मैं उनकी इस्तकबाल करता हूं अपने दिल से। মানবিক এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন দেওবাড়ি এলাকার জামিয়া ইসলামিয়া হানিফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কাজী নজরুল ইসলাম রাহমানি। বিশেষ অতিথি ছিলেন দেওবাড়ির সাবেক ওয়ার্ড কমিশনার মুস্তাফা উদ্দিন। এছাড়া শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন সমাজকর্মী মারুফ আহমেদ। বছরের প্রথম দিনই ভারতের আসাম রাজ্যের পাথরকান্দি অঞ্চলের কানাইবাজার এলাকায় সহযোগিতা নিয়ে হাজির হয় শাহ ফাউন্ডেশন। সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে শতাধিক আর্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সঙ্গে স্থানীয় মাদ্রাসার ছাত্রদের মাঝে পোশাক বিতরণ করা হয়। আসাম ভারতের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত একটি রাজ্য। রাজ্যটির অবস্থান হিমালয়ের দক্ষিণে। আসামের গ্রামাঞ্চলের অধিবাসীরা কৃষিক্ষেত্র ও অন্যান্য শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। রাজ্যটিতে দারিদ্র্যের হার 76 থেকে 80%। এমন বাস্তবতায় শাহ ফাউন্ডেশন আসামের দারিদ্র্যপীড়িত মানুষের দিকে সহযোগিতার হাত প্রসারিত করে এগিয়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে আসামের গ্রামগুলোতে দারিদ্র্য পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। শাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী জানান, শাহ ফাউন্ডেশন দারিদ্র্যপীড়িত মানুষের সহযোগিতায় কাজ করতেই গড়ে উঠেছে। শুরু থেকেই সাধ্য ও নিষ্ঠার সঙ্গে সে কাজ করেও আসছে। আগামীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সহযোগিতামূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এবার প্রবাস সংবাদ। বিশ্বের বেশ কয়েকটি দেশে জাঁকজমকপূর্ণভাবে নতুন বছরকে আতশবাজি ফুটিয়ে বরণ করলেও এই বছর ইউরোপের দেশ ইতালিতে তেমন আয়োজন চোখে পড়েনি। একে তো মহামারী, তার উপর রেড জোন ঘোষণা করায় ইতালিয়ান সহ প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ বাসায় অবস্থান করেই পরিবারের সদস্যদের সাথে নিয়ে নতুন বছরকে বরণ করে নেন। বাড়ির বড় সদস্যদের পাশাপাশি ছোটরাও আতশবাজি ফুটিয়ে, কেক কেটে ও গান বাজনা ও হইচইয়ের মধ্য দিয়ে বছরটাকে বরণ করে। লকডাউন থাকায় ইতালি, বাংলাদেশ ও ভারতের কণ্ঠশিল্পীরা ভিডিও কলে আনন্দ ভাগাভাগি করতে আড্ডা ও গানের আয়োজন করেন। ভারতের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাপস সিনহা, ইতালির ট্রেভিজা শহরে বসবাসরত জনপ্রিয় শিল্পী শাকিল আহমেদ জয় সহ অনলাইনে বাংলাদেশ থেকে যোগ দেন বেশ কয়েকজন কণ্ঠশিল্পী। সে সময় শ্রোতা ও ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানান তারা। প্রবাসী বাংলাদেশিরা মনে করেন নতুন বছর 2021 সালে সমস্ত মহামারী ও অশুভ শক্তি নিপাত যাবে, নতুন করে সাজবে সারা বিশ্ব। ইউরোপের সোনাঝরা ঝলমলে সূর্যের আলোর দেশ বলা হয় স্পেনকে। সেই ঝলমলে আলোর এবং নান্দনিক সৌন্দর্যের দেশ স্পেনে নতুন একটি স্বপ্ন নিয়ে 21 সালে পদার্পণ করছে। দীর্ঘ 10 মাসের বিধ্বস্ত জনজীবন, করোনা ভাইরাসের সংকটকালীন সময় সবকিছু ছাপিয়ে করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রাপ্তির স্বস্তিতে আনন্দের সুবাতাস বইছে। গত 27 ডিসেম্বর রবিবার সকাল 8 ঘটিকায় স্পেনের লস আলমোতে একটি বয়স্ক সেন্টারে 96 বছর বয়সী আরাসোলি রোসারিও নামের এক বৃদ্ধা হয়েছেন স্পেনের প্রথম কোভিড-19 ভ্যাকসিন গ্রহীতা। একই সাথে একই সেন্টারে মনিকা নামের এক স্বাস্থ্যকর্মীও ফাইজারের ভ্যাকসিন গ্রহণ করেন। আগামী মে পর্যন্ত প্রায় 45 লক্ষ ভ্যাকসিন টার্গেট নিয়ে প্রতি সপ্তাহে 3.5 লক্ষ ভ্যাকসিন স্পেনে আমদানি করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
22 লক্ষ নাগরিককে 2 ডোজ করে প্রদান করা হবে। এতে মহামারী মুক্তির আশা করছেন প্রবাসী বাংলাদেশিরা। অনেক প্রতীক্ষার পরে ভ্যাকসিন হাতে পেয়েছি, আর ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই আমাদের এই আধার কেটে যাবে। স্পেন পর্যটন নির্ভর নগরী, তাই আবার পর্যটকে ভরে উঠবে স্পেন, বার্সেলোনা, মাদ্রিদ, অন্যান্য সমস্ত শহর। এতদিনের যে পান্ডেমিক আমাদের মধ্যে চলল, সবার মধ্যে একটা আতঙ্ক, এই ভ্যাকসিন আসাতে, এই প্রতিষেধক আসাতে আমার মনে হচ্ছে যে আমাদের সবার মনে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ছি। খুব শীঘ্রই আমরা এই প্রতিষেধকটা পাবো। স্পেন আবার নতুন কর্মচ্ছলে ফিরে আসবে। প্রথমত আমার বিশ্বাস যে আমাদের যে প্রক্রিয়া শুরু হয়েছে ভ্যাকসিনের, সেটা আগামী বছরের অর্থাৎ 2021 মে জুন নাগাদ আমরা স্বাভাবিক, মোটামুটি একটা স্বাভাবিক অবস্থা ফিরতে পারবো এবং ব্যবসা বাণিজ্য যথেষ্ট উন্নতি হবে, টুরিস্ট আবার ফিরবে। এবার খেলার সংবাদ। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। শনিবার সকালে জিম করার সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। তিনি শনিবার নিজ বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান। পরে সৌরভ গাঙ্গুলিকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন আগেই সৌরভ দিল্লি গিয়েছিলেন বিজেপির রাজনৈতিক একটি অনুষ্ঠানে যোগ দিতে। সেখান থেকে ফিরে এসে ভালোই ছিলেন। বিজেপিতে যোগদান নিয়ে কয়েকদিন ধরেই বেশ আলোচনায় ছিলেন তিনি। স্বপ্নও দেখছেন মমতাকে হটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার। এর মধ্যে মমতা সরকার তাকে বরাদ্দ দেয়া জমি ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। সবকিছু মিলিয়ে মানসিক চাপে ছিলেন সৌরভ। এর মধ্যেই হঠাৎ তার শরীর খারাপ হয়। এরপরই ঠিকানা হাসপাতালের সিসিইউ। এবার সংস্কৃতি সংবাদ। করোনার প্রকোপে অন্তত জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত হলিউডের যাবতীয় কার্যক্রম আবার বন্ধ ঘোষণা করা হলো। লস অ্যাঞ্জেলেসে সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউ প্রচণ্ড আকার ধারণ করায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যেই রেকর্ড সংখ্যক কোভিড সংক্রমণ ধরা পড়েছে লস অ্যাঞ্জেলেসে। গত সোমবার এই সংখ্যা ছিল প্রায় 7,000। এরপরই মঙ্গলবারে এক বিবৃতিতে জানানো হয়, জানুয়ারির দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহ পর্যন্ত হলিউডের যাবতীয় কাজ স্থগিত থাকবে, যদি সময় আরও বাড়াতে না হয়। অন্যদিকে হাই প্রোফাইল কিছু সিনেমার কাজ অবশ্য আমেরিকার বাইরেই চলমান। এর মধ্যে এগিয়ে টম ক্রুজের মিশন ইম্পসিবল 7, এর নির্মাণ কাজ চলছে যুক্তরাজ্য ও ইতালিতে। টিভি সিরিজ সুপারগার্ল ও ব্যাটউইমেন নির্মাণের কাজ চলছে কানাডায়। এবার একটি অন্যরকম সংবাদ। দখলদার ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে বেশ বিপাকেই পড়েছে আরব আমিরাত। ইসরায়েলি বন্ধুদের বিনোদন দিতে দেশটির সঙ্গে চুক্তির আগেই মদ্যপানে নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিয়ে ছাড়া একসঙ্গে থাকার অনুমতি দিয়েছে আমিরাত। কিন্তু বিধিবাম ইসরায়েলি পর্যটকরা আমিরাতের হোটেল থেকে দামি লাইট থেকে শুরু করে বাথরুমের স্যান্ডেল পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। মাত্র কিছুদিন আগে প্রকাশ্যে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে আরব আমিরাত। এর মধ্যেই ইসরায়েলের অনুরোধে বেশ কিছু মুসলিম দেশের ভিসাও বন্ধ করেছে দেশটি। উদ্দেশ্য ছিল ইসরায়েলি বন্ধুরা যেন নির্বিঘ্নে সময় কাটাতে পারে দুবাই, আবুধাবি বা শারজা সহ ট্যুরিস্ট স্পটগুলোতে। এখন সেই বন্ধুদের অনেকেই গলার কাটা হয়ে দেখা দিয়েছে আমিরাতের বিলাসবহুল হোটেলগুলোর। এক মাস আগে আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে দুদেশের মধ্যে যাত্রীবাহী বিমান চলাচল এবং পর্যটকদের ভ্রমণ শুরু হয়েছে। কিন্তু এর মধ্যেই আরব আমিরাতের হোটেল থেকে সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি পর্যটকরা। হোটেলে রাখা লাইট, তোয়ালে, বাথরুমের স্যান্ডেল, সাবান, এমনকি দেয়ালে টানানো দামি পেইন্টিংও চুরি করে নিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। এর মধ্যে আমিরাতের কয়েকটি বিলাসবহুল হোটেলে এমন চুরির অভিযোগ উঠেছে ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে। এমনকি ইসরায়েলের ইয়েদিয়াত আহারোনট পত্রিকায়ও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। একজন ব্যবসায়ীর বরাত দিয়ে পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কাজে আমিরাতে বসবাস করছেন। সম্প্রতি হোটেলের লবিতে গিয়ে ভয়াবহ একটি ঘটনার সাক্ষী হলেন। সেখানে তিনি দেখলেন চেক আউটের সময় ইসরায়েলি পর্যটকের ব্যাগ থেকে একে একে হোটেলের চুরি যাওয়া সব জিনিসপত্র বের করা হচ্ছে।
হোটেলটির ম্যানেজার জানিয়েছেন হাজার হাজার পর্যটক আসেন তার হোটেলে। মাঝে মাঝে দু একজন ঝামেলা করলেও সম্প্রতি ইসরায়েলি পর্যটকদের আচরণ দেখে তিনি বিস্মিত। ম্যানেজার বলেন, তাদের ব্যাগ থেকে হোটেলের ইস্ত্রি, বাথরুমের স্যান্ডেল থেকে তোয়ালে পর্যন্ত পাওয়া গেছে। আমরা যখন পুলিশ ডাকতে গেছি তখন তারা ক্ষমা চেয়ে এসব চুরি করা সামগ্রী ফেরত দিয়েছেন। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 6 জানুয়ারি ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে শঙ্কা আর উদ্বেগ। ওয়াশিংটনের সহিংসতার প্রস্তুতি নিচ্ছে সমর্থকরা। ফল উল্টে দেওয়ার ছক কষছেন ট্রাম্প। বছরে একক ব্যক্তি হিসেবে সর্বোচ্চ টুইটকারীর বিরল রেকর্ড গড়লেন প্রেসিডেন্ট ট্রাম্প। ঘনিষ্ঠজনদের কাছে পেলেন টুইট ট্রাম্প খেতাব। সুলাইমানি হত্যার বর্ষপূর্তিতে মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনা। জাতিসংঘে ইরানের চিঠি, হরমুজ প্রণালীতে আমেরিকান পারমাণবিক সাবমেরিন। এবং আমিরাতের হোটেলে তোয়ালে, বাথরুমের স্যান্ডেল থেকে দেয়ালের পেইন্টিংও চুরি করছে ইসরায়েলি পর্যটকরা, বিপাকে কর্তৃপক্ষ। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টা এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টা ও বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময়ে সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।